ম্যাথের পরিমাণ বেশি, ঠিক আছে, ম্যাথটা ডুয়েবল করা যায়, কিন্তু সমস্যাটা আমাদের সময়ের সমস্যা থাকে। এক্স্যাক্টলি, তুমি হিস্ট্রি যাও, পলিটি যাও, যেগুলো সবকিছু বাদ দিও, প্রত্যেকটা 100 করে কোশ্চেন থাকে, কিন্তু ম্যাথসে তো একবার 163টাও প্রশ্ন ছিল। এবং আমার মনে হয় এখন মক টেস্টটা দেওয়া, যদি মক টেস্ট এনাফ না দিয়ে রাখে, মক টেস্টটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা হলে 50-50 ভুলটা অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই ভুলটা আটকানোর জন্যই মক টেস্টটা এখন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সংগ্রাম কিন্তু মানে প্রিলিমস এর ভেটেরান আপনারা বলতে পারেন, মানে তোমরা বলতে পারো। 21-এর প্রিলিমস, 22-এর প্রিলিমস, 23-এর প্রিলিমস, 3টে প্রিলিমস ওর ক্র্যাক করা কিন্তু। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্রোনাজ। দ্রোনাজের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো, সেই প্ল্যাটফর্মগুলোতে তোমরা বহু স্টুডেন্টের পডকাস্ট বা সাক্ষাৎকার যাই বলো, তোমরা বিগত দিনে তোমরা দেখেছো যে আমরা আপলোড করেছি। তবে আজকের পডকাস্টটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকের পডকাস্টের আমাদের যে অতিথি, তার নামের সাথে তার পরিস্থিতির অনেকটা মিল আছে। দীর্ঘ 7 বছরের সংগ্রাম শেষে সেই সংগ্রামকে জয় করতে পেরেছে WBCS 2023-এ নিজের সিলেকশনের মাধ্যমে। তো আমাদের সাথে বর্তমানে আছে আমাদেরই WBCS 3, সেই 2019 সালের ব্যাচের ছাত্র সংগ্রাম চৌধুরী। ওয়েলকাম সংগ্রাম, দ্রোনাজে তোমাকে ওয়েলকাম জানাই, দ্রোনাজের প্ল্যাটফর্মে। তো এখন মানে তোমার এই সাফল্যের পর তোমার অনুভূতিটা কি একটুখানি বলো। স্যার, আমি সেই আপনি বললেন অনেক বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, তো যখনই চেষ্টা করার পরে যখন এই সেই হোলি PDF এ যখন নিজের নাম দেখা যায়, তো একটা 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 স্বস্তি বলবো, স্বস্তি পেলাম যাকে বল। আচ্ছা, হোলি PDF ও যে একটা কথা বললো, আশা করি সবাই তোমরা মানে খেয়াল করেছো। মানে ওই PDF এ সত্যি নিজের নাম দেখার পরে যে স্বস্তিটা আসে, সেই স্বস্তির বিবরণ জেনারেলি ভাষায় প্রকাশ করা যায় না। অনুভূতিটা একমাত্র সেই বুঝতে পারে যে তার নাম সেই PDF এ দেখতে পায়। তো সংগ্রাম বিগত 2019 সাল থেকে প্রস্তুতি তুমি স্টার্ট করো আর কি। 2019 সাল থেকে প্রস্তুতি শুরু করে ও অনেকগুলো BCS দেয়, ছোটখাটো বিভিন্ন কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে ওর সিলেকশনটা আটকে গেছিল, কিন্তু আলটিমেটলি আমরা জানতাম, কারণ ও প্রথম থেকে সিরিয়াস স্টুডেন্ট ছিল। বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো বা সিলেকশনটা আটকে গেছিল, কিন্তু আলটিমেটলি সিলেকশনটা হবেই, এবং সব শেষে সেই সিলেকশনটা হয়েছেই। তো সংগ্রাম, আমি এই সাক্ষাৎকারটা আগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ছোট্ট করে যদি ভিউয়ার্সদের বলো। আচ্ছা, আমি 2014 সালে মাধ্যমিক পাশ করি। এরপরে আমি সায়েন্স নিয়েই 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর বটনি অনার্স নিয়ে আমি 2019-এ আমি গ্র্যাজুয়েট হই। তারপর থেকে আমি মাস্টার্স করিনি। তারপর থেকে আমি ওই WBCS এর জন্যই একনিষ্ঠভাবে পড়াশোনা করতে থাকি। মানে প্রাইমারি টার্গেট তোমার WBCS ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং? হ্যাঁ, কলেজের আগে থেকেই, মানে ওটা ওই সময় থেকেই আমার WBCS-টা মাথায় ঢুকে যায়, এবং ওটাই আমি মানে একনিষ্ঠভাবে চালাই। তো তোমার মানে মাধ্যমিক 2014, তারপর 16 কোন স্কুল থেকে পড়েছিলে? শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে পাশ করেছি। শিলিগুড়ি বয়েজ থেকে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এবং কলেজ শিলিগুড়ি কলেজ থেকে বটনি অনার্স নিয়ে 2019 সালে তুমি পাস আউট হও। তাহলে সংগ্রাম হলো একাধারে শিলিগুড়ি বয়েজ এবং শিলিগুড়ি কলেজ, দুজন মানে দুটো প্রতিষ্ঠানের জন্যই কিন্তু একটি গর্ব দ্রোনাজের সাথে সাথে, ঠিক আছে? তো যারা শিলিগুড়ি বয়েজ স্কুলের ছাত্ররা দেখছো বা শিলিগুড়ি কলেজের স্টুডেন্ট যারা দেখছো, তারা আশা করি সংগ্রামের এই সাফল্যে অবশ্যই তোমরা উচ্ছ্বাসিত হবে, এবং আগামী দিনে তোমরা নিজেদের প্রস্তুত করবে WBCS পরীক্ষার জন্য। আচ্ছা, যাই হোক সংগ্রাম, তো 19 সাল থেকে তুমি প্রস্তুতি শুরু করলে। তো মোটামুটি তুমি কি 19 সাল থেকে একদম সিরিয়াস ছিলে পুরো সিলেবাস নিয়ে, নাকি না প্রথম বছরটা তুমি জাস্ট একটু দেখছিলে কিরকম সিলেবাসটা, তারপর থেকে সিরিয়াসনেস আসবে, কিরকম ভাবে শুরু করেছিলে তুমি প্রস্তুতিটা? না, আমি এটা বুঝে গেছিলাম যে একবারে বা দুবারে হয়তো WBCS বের করা আমার জন্য একটু অসুবিধাই হয়ে যাবে, কারণ যেহেতু এটা ভাস্ট সিলেবাস। হ্যাঁ, তো আমি মনে হয়েছিল আমি একটু স্লো ভাবে শুরু করি, যাতে আমি প্রথমবারে না হোক, কিন্তু একবার যাতে পারি, মানে এই ব্যাপারটা একটু স্লো ভাবে শুরু করেছিলাম। তো 2020 যেটা ফার্স্ট অ্যাটেম্প যেটা ছিল,
সেটা আমি সিরিয়াস ভাবে নিইনি, আচ্ছা আমি শুধু মানে দেখার জন্য। তো এইভাবে আস্তে আস্তে আমি প্রিপারেশন আচ্ছা। এগিয়ে নিই। মানে 2020টা তোমরা দেখতে চাইছিলে অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এর প্রশ্নপত্র নিজে যদি আমি অ্যাপিয়ার হই কিরকম, ব্যাপারটা কিরকম? হ্যাঁ, হ্যাঁ। কারণ তার আগে তো অনেক রকম অনুভূতি থাকে, অনেক রকম এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু যতক্ষণ না তুমি রিয়েল এক্সপিরিয়েন্স করছো সেই জিনিসটা তোমার মধ্যে ঢুকতে পারে না আর কি। আচ্ছা, তো 20 তারপরে তার মানে 21 থেকে তুমি ফুল ফ্লেজেডলি হ্যাঁ, হ্যাঁ। সিরিয়াস ভাবে ডব্লিউবিসিএস দিতে শুরু করলে। আচ্ছা, এবার আমি আসি তোমার প্রস্তুতি পর্বে। ধরো ডব্লিউবিসিএস এ তো অনেকগুলোই সাবজেক্ট, প্রায় সব সাবজেক্টই পড়তে হয় বলা যেতে পারে। তো এই সবগুলো সাবজেক্ট কম্পালসারি পেপারে সবকটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার মনে হয়েছে তোমার পক্ষে আয়ত্ত করাটা সহজ হয়েছে, এবং কোনটা মনে হয়েছে যে না একটু কঠিন লেগেছে? ওইভাবে যদি ভাবতে হয়, আমি মনে করি ইতিহাস সাবজেক্টটা একটু গল্পের মতো পড়া যায়, তো সেই সাবজেক্টটা ক্যাপচার করা একটু সহজ মনে হয়েছে আমার। আচ্ছা আর আমার পক্ষে একটু কঠিন মনে হয়েছিল সেটা হচ্ছে ইকোনমি সাবজেক্টটা, আচ্ছা যেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটা। ওটা যেহেতু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে এই সাবজেক্ট ছিল না, আমাকে নতুন করে তৈরি করতে হয়েছে। তো প্রথম দিকে একটু হোঁচট খেতে হয়েছে আমাকে তুলনামূলকভাবে। আস্তে আস্তে সব একটা লেভেলে চলে আসে। তারপর লেভেলে চলে আসো। মানে ইতিহাসটা যেহেতু তোমার পড়তে ভালো লাগতো বলে অ্যাপারেন্টলি তোমার মনে হতো যে সহজ। অ্যাকচুয়ালি তো দেখো কোনো সাবজেক্টকে সেই অর্থে সহজ বলা যায় না। হ্যাঁ, আচ্ছা, মানে যেহেতু তোমার পড়তে ভালো লাগতো, আর ইকোনমিক্সটা যেহেতু তোমার ফ্রম দ্য ভেরি বেসিক ব্যাকগ্রাউন্ড ছিল না, তোমার মনে হতো যে সাবজেক্টে টাইম লেগেছিল আমার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটুখানি একটু শুরু থেকেই বলো, মানে তুমি যখন প্রস্তুতি শুরু করলে তো সাবজেক্ট ওয়াইজ তোমার কিরকম প্ল্যানিং ছিল আর কি সাবজেক্টগুলোকে 2020 সালের পরবর্তী ক্ষেত্রে আমি তোমাকে জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, অনেক পুরনো এটা, তবে সেই সময় আমার কনসেপ্ট এরকম ছিল যে আমি সব সাবজেক্ট মানে প্রায় ডেইলি সব সাবজেক্টই পড়বো, অল্প অল্প করে পড়বো, এবং ডেইলি মেনটেন করে চলবো। লাইক আমি ডেইলি ইতিহাসও পড়বো, ভূগোলও অল্প পড়বো, পলিটি, ইকোনমি, এবং অল্টারনেটিভ সায়েন্স, আচ্ছা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। হ্যাঁ। এইভাবে 7টা সাবজেক্টই আমি ডেইলি এইভাবে পড়বো। তো এই ব্যাপারটা মেন্টালিটি প্রথম আমার যখন বিগিনিং অফ দ্য প্রিপারেশন, তখন আমার এরকম ভাবেই চলতো। হ্যাঁ। কিন্তু তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই প্রসেসটা খুব খুব মানে ফ্রুটফুল হচ্ছে না। হ্যাঁ। তখন আস্তে আস্তে না আমি একটু সাবজেক্টের উপর বেশি ফোকাস করলাম, ইতিহাস সাবজেক্টটা ধরলাম যতটা কভার করা যায়। তারপরে কিছু সময় পরে আবার অন্য সাবজেক্ট ধরলাম। তো তারপরে এইভাবে আমি আস্তে আস্তে চলতে থাকলাম। আচ্ছা আচ্ছা, তারপর তুমি মানে ডিপলি সাবজেক্ট গুলোকে নিলে একটা প্রপার প্ল্যানিং করে Proper চললে। planning করে চললাম। প্রথমে ভাবছিলে তুমি সবগুলোই পড়বো একসাথে, তো হ্যাঁ, হচ্ছিল না। হচ্ছিল না। আচ্ছা, আর এবার আমাকে একটু ল্যাঙ্গুয়েজ দুটো নিয়ে বলো। কম্পালসারি পেপারে যে ল্যাঙ্গুয়েজ দুটো, ওই বাংলা আর ইংরেজি, ওইটা নিয়ে তোমার কিরকম প্ল্যানিং ছিল? প্রথম থেকে ছিল না ওটা পরে এসছে তোমার মাথায়? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি প্রথম 2021-এর মেইনস দিই তখন মানে প্রিলিম পাস করার পরে তারপরে আমি ওই বাংলা ইংলিশের দিকে একটু ফোকাস করা শুরু করি। তখন বুঝতে পারি এটা অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওটা কখনোই সুইটেবল না যে প্রিলিম পাস করার পরে তারপরে গিয়ে শুরু করা, কারণ লেখার হাত তখন তৈরি হয় না। হ্যাঁ, আর যেহেতু এখন আর গল্পের বই পড়া চর্চাটা ওরকম আর নেই, ঠিক আছে, তো সেইভাবে ওই লেখার যে দক্ষতা সেটা প্রকাশ পায় না লেখার মধ্যে। তো সেটা আমি 21-এ মেন্স দিয়ে বুঝতে পারি। তো 22-এ তো ওই জন্য চেষ্টা করি একটু আগে হলেও কিছুটা আমি নিউজ পেপার পড়া, যেগুলো হচ্ছে সম্পাদকীয়, এই ব্যাপারটা পড়ার অল্প অল্প আমি চেষ্টা করতাম যে একটা টাইম এই স্লটটা একটুখানি মানে যাতে আমার নিজের রুটিনের মধ্যে আমি রাখতে পারি। আচ্ছা, যাতে আমার এটা মনে হয়েছিল যে এই লেখা পড়তে 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 কোথাও না কোথাও গিয়ে আমার লেখার মধ্যে সেই একটা দক্ষতা হালকা হলেও প্রকাশ পাবে। মানে 21-এর মেন দেওয়ার পর তুমি তারপর আর 22-এর যখন তুমি ধরে নিলে যে 22টা আমাকে দিতে হবে ভালো করে, তো তুমি প্রথম থেকে এই জিনিসগুলো শুরু করলে, অ্যাটলিস্ট সম্পাদকীয় গুলো পড়া আর কি, যাতে চিন্তা ভাবনা গুলো ক্লিয়ার থাকে, লেখার সময় যেন ভাবতে না হয় আমার। ওকে, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ পেপার গেল। এবার তুমি তো জেনারেল স্টাডিজের পেপারটা বললে, এবার ওই পেপার 6 এর ব্যাপারটা বলো, ম্যাথস এন্ড রিজনিং, এই পার্টটা তুমি কিভাবে আর কি কোপ আপ করেছিলে বা ট্যাকেল করেছিলে? পেপার 6-এ এখন রিজনিং তো সংখ্যা খুবই কমে গেছে, অনেক কমে গেছে।
ম্যাথের পরিমাণ বেশি হুম। এবং যে যে আমি দেখেছি যে লেভেলের ম্যাথ আসে, হ্যাঁ। ম্যাথটাকে আমি বলবো না যে খুব কঠিন লেভেলের ম্যাথ আসে, ঠিক আছে, ম্যাথটা ডুয়েবল করা যায়, কিন্তু সমস্যাটা হয় আমাদের সময়ের সমস্যা থাকে। এক্স্যাক্টলি। যে 200 নম্বরের অঙ্ক থাকে 180 মিনিটের মধ্যে তোমাকে করতে হবে, উইথ ওএমআর এর মধ্যে করতে Yeah. হবে। তো সেই ব্যাপারটার জন্য একটাই রামবান আছে, যেটা তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ওএমআর এর মধ্যেই। হ্যাঁ। তো যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি পরীক্ষা হলে তত বেশি তুমি অঙ্ক করে আসতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। বাকি যে লেভেলে অঙ্ক আসে সেই লেভেল একটা যে কোনো স্টুডেন্ট করতেই পারে এটা। ইজি টু মডারেট আমি লেভেলটা বলতে পারি, হার্ড পর্যন্ত যাবেই না, যাবেই না। মডারেট পর্যন্ত যায়। হ্যাঁ। হ্যাঁ, কারণ আর তুমি যেটা প্রথমেই বললে রিজনিং তো কম আসে। এবার সত্যি তুমি যদি লাস্ট 3 বছরের পেপার দেখো, তুমি কম্পালসারি পেপারে আদার দ্যান ল্যাঙ্গুয়েজ তুমি দেখবে সব থেকে বেশি ওয়েটেজ ম্যাথসের। তুমি হিস্ট্রি যাও, পলিটি যাও, যেগুলো সবকিছু বাদ দিও, প্রত্যেকটা 100টা 100 করে কোশ্চেন থাকে, কিন্তু ম্যাথসে তো একবার 163টাও প্রশ্ন ছিল, 163 কোশ্চেন। তো ওয়েটেজ আকারে সব থেকে বেশি ম্যাথসের ওয়েটেজ। এবার এই ডিভিশনটা মনে হয় লাস্ট 3 বছর থেকেই দেখা যাচ্ছে যে ম্যাথকে গুরুত্ব বেশি দিচ্ছে আর কি। তাহলে সংগ্রাম যেটা ম্যাথস পেপার 6 নিয়ে যেটা বললো আর কি, যে ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন আছে, তুমি ডুয়েবল কোয়েশ্চেন, ও নিজে বললো যে কোয়েশ্চেন পারা যায়, কিন্তু ওই 3 ঘন্টার মধ্যে 180 মিনিটের মধ্যে 200টা প্রশ্ন দেখা, তারপর করা, তারপর মার্কিং, 3টে স্টেপ পার করে যেতে হবে। সুতরাং হিউজ প্র্যাকটিস না থাকলে, সোজা প্রশ্ন থাকলেও তাকে ছেড়ে আসতে হবে। মানে হল থেকে বেরিয়ে, আশা করি এটা তোমারও অভিজ্ঞতা, হল থেকে বেরিয়ে এসে নিজের মাথা চাপড়েছো যে এত সহজ প্রশ্ন, যে এগুলো তো আমি এমনিই পারি, দেখে দেখেই পারি, কিন্তু তুমি তো দেখারই সুযোগ পাও, অত দূর যেতেই পারোনি আর কি। আচ্ছা, তো এটা গেল কম্পালসারি পেপারের ক্ষেত্রে। আরেকটা আমি জাস্ট জিজ্ঞেস করবো তোমাকে, যেহেতু আমাদের এই পডকাস্টটা প্রিলিমস এর একদম আগে শুট হচ্ছে, 14 তারিখ প্রিলিমস, আজকে কত তারিখ, 9 তারিখ, আর 5 দিন আছে প্রিলিমস এর। তো তুমি মানে প্রিলিমস এর ক্ষেত্রে জেনারেলি স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? যে ধরো আমি ধরেই নিচ্ছি একদম বিগিনার্স না, যারা 1 বছর পড়াশোনা করেছে তাদের জন্য এই লাস্ট 5 দিনে সে কিভাবে কি করতে পারে? হ্যাঁ, যদি 1 বছর পড়াশোনা করে থাকে তাহলে তাকে এখন নতুন করে কিছু পড়তে হবে না, যা পড়া আছে সেটাকেই বারবার রিভিশন করতে হবে। এবং আমার মনে হয় এখন মক টেস্টটা দেওয়া, যদি মক টেস্ট এনাফ না দিয়ে থাকে, মক টেস্টটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ মক টেস্টে যে ভুলগুলো হয়, মানে আমি জেনারেলি যেটা নোটিস করেছি, পরীক্ষা হলে 50-50 ভুলটা অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে, ঠিক আছে। সেই ভুলটা আটকানোর জন্যই মক টেস্টটা এখন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যে এই অপশনটা মনে হচ্ছে, এই অপশনটা মনে হচ্ছে, এই ব্যাপারটা যত কম করা যায় তত অ্যাডভান্টেজে থাকে, যত এক্সাক্ট করা যায়, যত এক্সাক্ট করা যায়। ইয়েস, মানে এই লাস্ট 5 দিনে তুমি বলছো যে নতুন জিনিস না পড়ে পুরোনো জিনিসগুলোকে মকের আকারেই যদি দেওয়া যায়, অনেক বেটার, অনেক বেটার, অনেক বেটার। সংগ্রাম কিন্তু মানে প্রিলিমস এর ভেটেরান আপনারা বলতে পারেন, মানে তোমরা বলতে পারো। 21 এর প্রিলিমস, 22 এর প্রিলিমস, 23 এর প্রিলিমস, 3টে প্রিলিমস ওর ক্র্যাক করা কিন্তু, আর মেন্স ক্র্যাক করলো 23 এর। আমরা আশা করবো 24 এ গ্রুপ এ তেও আসবে। তো সেরকম ভাবে ওর মানে শুভেচ্ছা থাকলো ওর প্রস্তুতির জন্য আগামী দিনে। তো প্রিলিমস এর ক্ষেত্রে যারাই 5 দিন বাকি আছে, মক টেস্টের কথা আমরা এমনি প্রত্যেকটা পডকাস্টে ডিসকাস করে থাকি, মক টেস্টের কথা। আর ও নিজেই বললো যে মক টেস্টের কোনো মানে সেকেন্ড ওপিনিয়ন নেই, মক টেস্ট বাদে সম্ভব না। কারণ যারা অলরেডি পড়েছে, যারা বিগত দিন থেকে এতদিন ধরে পড়ে এসছে, এই অ্যাকিউরেসি বাড়ানোর জন্য মক টেস্ট তার একমাত্র পন্থা, মক টেস্ট ছাড়া সম্ভব নয়। ড্রোনাজে আমরা তুমিও সংগ্রাম অবশ্যই দেখেছো বা ছিলেও, যে আমরা প্রতি রবিবার করে মক টেস্ট নিতাম, প্রিলিমস এর মক টেস্ট, ইভেন মেন্স এরও মক টেস্ট তুমি মনে হয় দিয়েছিলে। তো তোমার কি মনে হয় যে স্টুডেন্টদের এই যে প্রতি রবিবার করে যে ড্রোনাজের মক টেস্ট গুলো হয়, এগুলো কতটা সাহায্য করে একটা স্টুডেন্টকে? এগুলো একটা স্টুডেন্টকে গ্রো করতে অনেক বেশি সাহায্য করে। যে আমি আগের সপ্তাহে যে ভুলটা করেছি, পরের সপ্তাহে যেন আমার সেই ভুলটা না হয়, অন্য ভুল হতে পারে, মানে এবং আমি যেন একই ভুল রিপিট না করি। এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে হতে থাকে তাহলে একটা লেভেল পরে সে অনেকটাই উপরে চলে যাবে। মানে কনসেপচুয়াল ভুল হতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল ভুলগুলো যেন না হয়, যেগুলো মানে শিওর শর্ট, ওই জিনিসগুলো যেন ভুল না হয়। আর তার একমাত্র উপায় হলো মক টেস্ট। মক টেস্ট ছাড়া তো আমি ওই প্র্যাকটিসের জায়গাটাই পৌঁছাতে পারবো না আর কি।
আচ্ছা, সংগ্রাম, এবার আমি আসি থার্ড আরেকটা বিষয় নিয়ে, যে তুমি যদিও সংগ্রাম হলো এসিটিও তে এবার পেয়েছে, অপশনাল যদিও কনসিডার হয়নি ওর ক্ষেত্রে, তো অপশনালের ক্ষেত্রে তোমার অপশনাল কি ছিল? আমার অপশন ছিল স্যার বটনি। বটনি। বটনি অপশনাল ছিল, মনে হয় খুব কম স্টুডেন্টই শুনেছেন, মানে দেখেছো আর কি নিতে, কিন্তু সংগ্রাম নিয়েছে। তার কারণ হলো অবশ্যই তার গ্রাজুয়েশনের সাবজেক্ট। তোমার গ্রাজুয়েশনে বায়োসায়েন্স ছিল আর কি, না বটনি অনার্স ছিল? বটনি অনার্স ছিল। বটনি অনার্স ছিল। যে সংগ্রাম সেই কনফিডেন্সের জায়গা থেকেই বটনিটা নিয়েছে, এবং বটনি নিয়েই ও কন্টিনিউ করবে আগামী দিনেও যতবারও বিসিএস দেবে। তো বটনি ক্ষেত্রে আর ধরো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমার পয়েন্ট অফ ভিউতে আমাকে কি তুমি ডিফারেন্স বলতে পারবে সেই অর্থে, যে বটনিটাই তুমি চুজ করলে ঠিক আছে তোমার সাবজেক্ট বলে, এবার সবাইকে কি সেটাই করা উচিত যেটা গ্রাজুয়েশনের সাবজেক্ট ছিল? না না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে তো একটা লিস্ট দেওয়া থাকে যে এতগুলো সাবজেক্টের মধ্যে তুমি চুজ করতে পারবে। হ্যাঁ। তো এবং অনেকেই নিজের গ্রাজুয়েশন সাবজেক্ট চুজ করে না, এবং তাতেও সাইন করছে। হ্যাঁ। তো এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে কোন সাবজেক্ট চুজ করতে হবে। হ্যাঁ। আমার যেটা মনে হয়েছিল যে আমি যদি অন্য কোনো সাবজেক্ট চুজ করি, সেই সাবজেক্টের যারা গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তারা অফকোর্স আমার থেকে হয়তো ভালো লিখতে পারে। হ্যাঁ। তো আমি সেই ভেবেই মনে হয় যে না, আমি আমার সাবজেক্টই রাখি, অন্য সাবজেক্ট দিকে আগেই না হাত বাড়াই। পছন্দের তো একটা বিষয় থাকে, যে তোমার মনে হচ্ছে তুমি কনফিডেন্ট বটনি, হ্যাঁ, আমার এটা মনে হয় কম্পারেটিভলি অন্য সাবজেক্টের ক্ষেত্রে। yes. এবার এটা সবার ক্ষেত্রেই কিন্তু সেম। এবার দেখো, তোমার যদি মনে হয় যে গ্র্যাজুয়েশনে তুমি হয়তোবা সাবজেক্টটা খুব ভালো করে পড়োনি, সেক্ষেত্রে হতেই পারে তুমি ওই সাবজেক্টের প্রতি অতটা কনফিডেন্ট নয়, হ্যাঁ। তুমি অন্য সাবজেক্ট নিতেই পারো চাইলে। এতগুলো সাবজেক্ট পড়ে আছে, যে কোনো একটা সাবজেক্ট নেওয়া যায় আর কি। বহু স্টুডেন্ট, যেমন সোশিওলজি, বহু স্টুডেন্ট আছে যারা পড়ে এসছে তারা নেয়, আবার যারা পড়ে আসেনি তারাও নেয়। কিন্তু বটনি আমি মনে হয় না শুনেছি যে গ্র্যাজুয়েশনে পড়েনি কিন্তু বটনি নিয়েছে, এরকম হওয়ার চান্স খুব রেয়ার এই ধরনের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে, পার্টিকুলারলি সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্সের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে। আর্টস এর ক্ষেত্রে স্টুডেন্টরা, সায়েন্সের স্টুডেন্টরা তো প্রচুর আর্টস এর সাবজেক্ট নিচ্ছে আর কি, কারণ কিছু বই, ওগুলো বই মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ওই জন্য সাহস পাওয়া যায় যে এই সাবজেক্টটা চুজ করা যেতে পারে। রিসোর্সেস অ্যাভেলেবেলের উপর ডিপেন্ড করা অনেক কিছু। আচ্ছা আচ্ছা, তো এটা গেল অপশনাল নিয়ে ব্যাপার। এবার আসি আমি সংগ্রামের আরো কিছু প্রশ্নে। সংগ্রাম, এবার তোমার ফিলিংসটা তো জিজ্ঞেস করলাম, এবার বলো তোমার যারা প্যারেন্টস তোমার এই সিলেকশনের পর তাদের ফিলিংস এর ব্যাপারটা একটুখানি বলো। আমার হচ্ছে নিঃসন্দেহে আমার এখন তো আমার সাথে বাবা উপস্থিত নেই, কিন্তু বাবা প্রিলিমসের সময় ছিল, মেইনসের সময়ও ছিলেন। তো তিনি এখন নেই, যাই হোক তিনিও নিশ্চয়ই খুশি হবেন। আর মা তো সত্যি খুব স্যার কি বলবো, মানে খুব আবেগ যাকে বলে। আমরা তো কথা বললাম, বুঝতেই পারলাম উনি খুবই আবেগতাড়িত আর কি। তো খুবই খুশি হয়েছে যে না, যে অ্যাটলিস্ট হয়েছে। হ্যাঁ, এতদিনের পরিশ্রম যেটা ছিল সেটা সফল হয়েছে। জাস্ট সংগ্রামের বলার, মানে বাবা প্রিলিমসের সময়ও ছিল, ইভেন মেন্সের সময়ও তো, মেন্সের সময়ও ছিল, কিন্তু তারপরে মানে ফাইনাল সিলেকশনটা বাবা দেখে যেতে পারেনি। তো অবশ্যই উনি উপর থেকে তো দেখছেন, অবশ্যই খুবই খুশি হচ্ছেন সেই জিনিসটা নিয়ে। এরকম ভাবেই সংগ্রাম এগিয়ে যাক ওর এই সাফল্য গাথা নিয়ে, আগামী দিনে আরো শিলিগুড়ির স্টুডেন্ট, মানে শিলিগুড়ির ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করুক, যাতে কিনা ওকে দেখে আরো ছাত্রছাত্রীরা এই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য এগিয়ে আসে এবং সফল হয়, এবং দ্রোনাজের মতো ইনস্টিটিউটকেও যেন আরো গর্বিত করতে পারে। এই সমস্ত ছাত্রদের জন্যই অ্যাকচুয়ালি দ্রোনাজ গর্বিত। এরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সফল হচ্ছে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে আলটিমেটলি, মানে এবারের বলবো কি, মানে এবারের যে ব্যাচটা WBCS এ গেছে, এবারের সংগ্রাম একটা ফটো আমার থেকে নিল, টোটাল কত 14 জনের ফটো ছিল, 11 জনই সিভিল সার্ভিসে সিলেক্টেড। ওটা সংগ্রাম হবার পর সংগ্রাম আমার থেকে ফটোটা নিল আর কি, তোলা হয়েছিল অনেকদিন আগেই ফটোটা। তো এরকম ভাবে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট সফল হোক সিভিল সার্ভিসের ক্ষেত্রে, যাতে কিনা অ্যাডমিনিস্ট্রেশনে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আরো বেশি আরো স্টুডেন্টের যেন অধিক্য হোক, সিস্টেম যেন উত্তরবঙ্গকে মাথায় রেখেও চলতে পারে। তো ধন্যবাদ সংগ্রাম সময় দেওয়ার জন্য। তো আগামী দিনে তোমার জন্য শুভেচ্ছা থাকলো, তুমি আরো উঁচু পদে আসীন হও, WBCS এক্সিকিউটিভ ভাবে তোমাকে আমরা আগামী দিনে দেখতে পাই। ওকে, থ্যাংক ইউ।